ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। দর্শক, গত বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বরে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ, সেই মৃত্যুদণ্ডের আদেশের পরে অনেক সময় গড়িয়েছে, কিন্তু এবার একটা নতুন চাঞ্চল্যকর খবর এসেছে। লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে। প্রত্যর্পণ চুক্তির বিষয়ে অভিজ্ঞ এই ল ফার্মটি সুস্পষ্টভাবে বলছে যে বাংলাদেশ সরকার এই রায়ের ভিত্তিতে যদি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, শেখ হাসিনার এক্সট্রাডিশন চায়, সেটা অবৈধ হবে এবং বাংলাদেশ সরকার ন্যায্য বিচার ছাড়া হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বলে গণ্য করা যাবে। সংসদ অধিবেশনে মিস্টার সালাউদ্দিন ডেভিল ইউনুসকে অন্তহীন জাতীয় প্রতারক বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই না, রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজবংশে সোনার ডিম পাড়াতে বাধ্য করছে ডেভিল ইউনুস। জাতিসংঘের সেই গোপন চিঠি ফাঁস করে দিল ইউনুস সরকারের অন্ধকার আমলনামা ও তারেক রহমান সরকারের সামনে এক নতুন চ্যালেঞ্জ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদ অধিবেশনের মুলতবি আলোচনায় এ দাবি করেন তিনি। বলেন, এ আদেশ অবৈধ এবং তা রাষ্ট্রপতিকে দিয়ে জারি করিয়েছে অন্তর্বর্তী সরকার। এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ক্ষমতা হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে, যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এর মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে? বিশেষ করে 14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। শেখ হাসিনা দেশ ছেড়েছেন 20 মাস হতে চলল। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল শেষ হয়েছে এবং গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। গত 20 মাসে ট্রাইব্যুনাল এবং বিচারের বিরোধিতা করে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলেও তার পক্ষ থেকে কোনো সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি। 1937 সালে প্রতিষ্ঠিত লন্ডনের কিংসলি ন্যাপলি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহুমুখী ল ফার্ম। 30 মার্চ পাঠানো এই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো 10 পাতার ওই চিঠির একটি কপি আমাদের হাতে এসেছে।
চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলি ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলি ন্যাপলির চিঠিতে স্পষ্ট করা হয়েছে শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে কখনোই বৈধতা দেননি এবং একে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রহসনের বিচার হিসেবে গণ্য করছেন। প্রশ্ন হলো 20 মাস পর কেন এ ধরনের আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা? আওয়ামী লীগের একাধিক সূত্র ও আইন বিশেষজ্ঞদের মতে কিংসলি ন্যাপলি তাদের চিঠির শেষে 14 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে, যার অর্থ হলো আগামী 13 এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আইনি পরিভাষায় একে লেটার বিফোর অ্যাকশন বা মামলার পরবর্তী পদক্ষেপ বলা হয়। যদি 14 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বা বাংলাদেশ সরকার এই চিঠির কোনো সন্তোষজনক জবাব না দেয়, তবে কিংসলি ন্যাপলি দাবি করবে তারা ঘরোয়া প্রতিকার বা ডোমেস্টিক রেমিডিস পাওয়ার সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিংসলি ন্যাপলি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে জবাব না পেলে তারা বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ করার প্রধান শর্ত হলো দেশের ভিতরের সব আইনি পথ বা প্রতিকার বন্ধ হওয়া। কিংসলি ন্যাপলি এই চিঠির মাধ্যমে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে তারা আর কোনো ন্যায় বিচার আশা করতে পারে না, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে কিংসলি ন্যাপলি সেই গ্রাউন্ড তৈরি করে রাখলো। আন্তর্জাতিক অপরাধ আদালত বিশেষজ্ঞরা বলছেন আইসিসিতে কোনো ব্যক্তি সরাসরি মামলা করতে পারেন না, কারণ এটি কোনো দেওয়ানি আদালত নয়। তবে রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বেসরকারি সংস্থা আইসিসি প্রসিকিউটরকে কোনো অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে। কিংসলি ন্যাপলি আইসিসি প্রসিকিউটর বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে, যাকে বলা হয় কমিউনিকেশন। এতে দাবি করা হবে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে সেটি আসলে প্রহসনের বিচার এবং এটি নিজেই একটি মানবাধিকার বিরোধী অপরাধ। কিংসলি ন্যাপলি আইসিসির কাছে দাবি করবে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ন্যায্য বিচার দিতে অক্ষম বা অনিচ্ছুক। যদি আইসিসি প্রসিকিউটর মনে করেন এই তথ্যগুলোর ভিত্তি আছে, তবে তিনি একটি প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রাথমিক তদন্ত শুরু করবেন। যদিও আইসিসি কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ আদালতের রায় সরাসরি বাতিল করতে পারে না, তবে তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে তবে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, কিংসলি ন্যাপলি তাদের চিঠিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার বিচারিক প্রক্রিয়া নিয়ে 6টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার বিচার এমন এক বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও সমর্থকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক নিবর্তন ও নির্যাতনমূলক পদক্ষেপ চলমান ছিল। 2025 সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগ সম্পৃক্ত আইনজীবীদের উপর শারীরিক হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। চিঠিতে এরই মধ্যে আইসিটি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর রেফারেন্স তুলে ধরে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার 4টি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা মামলার বিচার করার কোনো আইনি এখতিয়ার আইসিটি নেই, কারণ 1973 সালের আইসিটি আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের বাইরে এই ট্রাইব্যুনালের বিচার করার কোনো ম্যান্ডেট ছিল না। কিন্তু 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তী প্রশাসন জুলাই মাসে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অপরাধের বিচারের জন্য এই আইন সংশোধন করে, যা ট্রাইব্যুনালের সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে একটি বেআইনি সম্প্রসারণ। জুলাইয়ের সময়কার ঘটনাবলী বাংলাদেশের সাধারণ ফৌজদারি আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন, বিশেষ করে আইসিসিপিআর এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া চিঠিতে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয় আইসিটির বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম বিরোধী দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দ্বারা পুনর্গঠন করা হয়েছে। আগের বিচারকরা আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া কিংবা অপসারিত হওয়া সত্ত্বেও তাদের কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার হাইকোর্টের 23 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় এবং কয়েকদিনের মধ্যে সেখান থেকে 3 জনকে নিয়ে আইসিটির নতুন বেঞ্চ গঠন করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। অপর বিচারক বিচারপতি শফিউল আলম মাহমুদের সঙ্গে বিএনপির প্রকাশ্য সম্পর্ক রয়েছে এবং তাকে ট্রাইব্যুনালের নিয়োগের মাত্র 6 দিন আগে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত অভিযোগটি এসেছে বিচারপতি শফিউল আলম মাহমুদের বিরুদ্ধে, যিনি বিচার চলাকালে মন্তব্য করেছিলেন যে আসামিকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর জন্য আইনজীবীদের চেষ্টা করা উচিত, যা শেখ হাসিনার আইনজীবীরা পূর্ব নির্ধারিত অপরাধী সাব্যস্তকরণ বা প্রিডিটারমিনেশন অব গিল্ট হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া চিঠিতে বর্তমান প্রসিকিউটর টিমকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে আইসিটির সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামাত ইসলামীর নেতাদের আইনজীবী ছিলেন এবং তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক।
তিনি বিচার চলাকালীন সময়ও দলের সমাবেশে অংশ নিয়েছেন। 2025 সালের মার্চ মাসে তাজুল ইসলাম একটি সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন। এছাড়া প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে, যা ট্রাইব্যুনালের বৈধতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চিঠিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শেখ হাসিনার বিচার কাজ এগিয়ে নেওয়া হয়েছে দাবি করে বলা হয়, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হিউম্যান রাইটস ইনস্টিটিউট জানিয়েছে চার্জ গঠন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। এছাড়া শেখ হাসিনাকে তার নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গেও শেখ হাসিনার যোগাযোগ বা নির্দেশনার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনার চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে, যা প্রমাণ করে যে তার অনুপস্থিতি স্বেচ্ছায় ছিল না এবং অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই যৌক্তিক নয়। আন্তর্জাতিক মানদণ্ড এবং ICCPR এর 14 অনুচ্ছেদের ন্যূনতম গ্যারান্টি ছাড়া এই ধরনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড আরোপ করা মূলত সামারি এক্সিকিউশন বা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকরের শামিল। চিঠির শেষ অংশে শেখ হাসিনার পক্ষে কিংসলি ন্যাপলি ল ফার্ম কয়েকটি দাবি উল্লেখ করেছে। সেগুলো হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়ার রায় এবং সাজা আইনিভাবে বাতিল ঘোষণা করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ভবিষ্যতে যে কোনো বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে যথাযথ নোটিশ দিয়ে এবং নিজস্ব পছন্দের আইনজীবীর উপস্থিতিতে স্বাধীন ট্রাইব্যুনালে করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আইনজীবী ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। ICT এবং বাংলাদেশ সরকারকে উপরোক্ত ত্রুটিগুলো স্বীকার করে তার সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এসব বিষয়ে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা 14 দিনের মধ্যে নিশ্চিত করার অনুরোধ জানানো হয় চিঠিতে। কিংসলি ন্যাপলি চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দিয়েছে, বিসি সরকার তাকে মূলত একটি কূটনৈতিক ও জনমত তৈরির কৌশল হিসেবে দেখছেন। এখানে 3টি উপায়ে কাজ করা হতে পারে। প্রথমত, কমপ্লেন্ট প্রসিডিওর, যেটির মাধ্যমে গোপনীয় পদ্ধতিতে মানবাধিকার কাউন্সিলে সরাসরি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। বিশেষজ্ঞরা মনে করেন, ইতিমধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, দলটির নেতাকর্মীদের উপর নির্যাতনের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। পাশাপাশি ICTর বিচার প্রক্রিয়া এবং এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে এরই মধ্যে যেসব অভিযোগ উঠেছে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে সেটেলমেন্ট ট্রেড বা সাক্ষী বাণিজ্যের গুরুতর অভিযোগ আনেন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী আসামি বা প্রত্যক্ষদর্শীদের আর্থিক সুবিধার বিনিময়ে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যদি এই বিষয়টি ওঠে, তবে বাংলাদেশের নতুন সরকারের উপর বৈশ্বিক চাপ বাড়বে। ইতিমধ্যে জাতিসংঘের বিশেষ দূতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সরকার যদি কিংসলি ন্যাপলি নোটিশের সন্তোষজনক উত্তর না দেয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা বড় ধরনের সংকটের মুখে পড়বে। সূত্রগুলো বলছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে শেখ হাসিনার পক্ষ থেকে এই অভিযোগটি গ্রহণ করার সম্ভাবনা আছে। কাউন্সিল যদি অভিযোগটি গ্রহণ করে, তবে তারা একটি ওয়ার্কিং গ্রুপ অন কমিউনিকেশনস গঠন করবে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাইবে। জানা গেছে, কিংসলি ন্যাপলি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং আরবিট্রারি এক্সিকিউশন বিষয়ক বিশেষ দূতের কাছে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রেখেছে। যেহেতু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই তার আইনজীবীরা জরুরি আবেদন বা আর্জেন্ট অ্যাপিল করতে পারেন। জানা গেছে, কিংসলি ন্যাপলি ICCPR এর কাছে আবেদন করবে না, তারা বরং মানবাধিকার কাউন্সিলের কমপ্লেন্ট প্রসিডিউরের উপর বেশি গুরুত্ব দেবে। আবার এমন এক সময় শেখ হাসিনার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে হস্তান্তর করতে অনিচ্ছুক। কিংসলি ন্যাপলির এই নোটিশ ভারতকে একটি জোরালো যুক্তি দেবে। ভারত দাবি করতে পারবে যে, যেহেতু শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক উঠেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তাই তাকে হস্তান্তর করা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাজা বাতিল না করে এবং তিনি আন্তর্জাতিক আদালতে যান, তবে ভারত সহ অন্যান্য দেশগুলোতে ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগের আবেদন করা হতে পারে। এটি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে, কারণ ভারত আন্তর্জাতিক আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে তাকে ফেরত পাঠাতে চাইবে না। দর্শক, বিশ্লেষকরা মনে করেন, এই আইনি নোটিশটি একটি প্রি অ্যাকশন প্রোটোকল। 20 মাস পর পাঠানো এই চিঠি স্পষ্ট করে দিচ্ছে, শেখ হাসিনা আইনি লড়াইয়ের ময়দান বাংলাদেশ থেকে সরিয়ে বিদেশের মাটিতে নিতে যাচ্ছেন। লন্ডনের ল ফার্ম নিয়োগ করা এবং ICC এবং জাতিসংঘে যাওয়ার হুমকি দেওয়ার লক্ষ্য হলো বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থাকে বিশ্ব দরবারে অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসেবে চিহ্নিত করা। আবার এই আইনি নোটিশটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত লড়াই নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সাথেও জড়িত। আওয়ামী লীগ এই চিঠিকে তাদের রাজনৈতিক কামব্যাকের একটি হাতিয়ার হিসেবে দেখছে।
এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, গত বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বরে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, মৃত্যুদণ্ডের আদেশ, সেই মৃত্যুদণ্ডের আদেশের পরে অনেক সময় গড়িয়েছে, কিন্তু এবার একটা নতুন চাঞ্চল্যকর খবর এসেছে। লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে। এই আইনি নোটিশে ব্যাপারটা জটিল হয়ে পড়ল। আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে এ ধরনের আইনি নোটিশ বাংলাদেশে এর আগে ঘটেছে কিনা, এসেছে কিনা, সেটাও বোধহয় একটা গবেষণার ব্যাপার হতে পারে। তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এটা নিয়ে মুভমেন্ট শুরু হচ্ছে। বলা হচ্ছে যে এই ব্যাপারগুলো যদি মানে আইনি নোটিশের ব্যাপারে যদি ভাবা না হয়, এটা আমলে না নেওয়া হয়, তাহলে এটা আন্তর্জাতিক আদালতে চলে যেতে পারে। কি বলা হচ্ছে সেই চিঠিতে, আইনি নোটিশে? আইনি নোটিশ কেনই বা দেয়া হলো, স্পেসিফিকলি কারা দিল, এর পেছনে আওয়ামী লীগের বড় লবিং কাজ করেছে কিনা, চলুন একটু জেনে দেখি। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত নিতে পারে, বর্তমান সরকার যে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে সেটার ভিত্তিতেই বা তারা কি সিদ্ধান্ত নেবে, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবে দর্শক, বলছিলাম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে আইনি নোটিশ এসেছে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে 5 জন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের চ্যানেলের নামই ফুড ফর অল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকবেন, তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন এই মানবিক বার্তাটা দেশের 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে। চলে যাচ্ছে মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশটি এসেছে লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা থেকে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম চ্যানেল আয়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং দণ্ডাদেশকে বেআইনি বলে উল্লেখ করে তা বাতিলে আইনি নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই রায় বাতিল করতে হবে, এই আদালতের কার্যক্রম বেআইনি, এটা দাবি করছে তারা। শেখ হাসিনার পক্ষে লন্ডন ভিত্তিক আইন সংস্থা কিংসলে নেপোলি এ সংক্রান্ত একটা নোটিশ ট্রাইব্যুনালের কাছে পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনাকে অনুপস্থিত অবস্থায় বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তার ন্যায্য বিচার এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তারা বলছে যে এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এই কর্মযজ্ঞ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একজন অপরাধীর অনুপস্থিতিতে তাকে সুযোগ সুবিধা না দিয়ে তার বিরুদ্ধে একপাক্ষিকভাবে শাস্তি দেওয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না, সেটা বলছে তারা। আইনজীবীরা অভিযোগ করেছেন বিচারটি এমন এক শত্রুভাবাপন্ন রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও এর সমর্থকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2025 সালে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা, চলমান রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের উপরে হামলার ঘটনাও এতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই আদালতে যখন বিচার হয়েছে তখন আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তো বটেই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশে শত্রুর মতো করে ট্রিটমেন্ট পেয়েছে, যে আওয়ামী লীগ সবার শত্রু, আওয়ামী লীগের শত্রু হিসেবে উপস্থাপন করে এই কাজগুলো করা হয়েছে এবং সেটাকে একপাক্ষিক বলে অভিহিত করছে তারা। চিঠিতে আরো বলা হয়েছে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগে স্বচ্ছতার অভিযোগ ছিল। এটা একটা ভয়াবহ অভিযোগ যে বিচারক নিয়োগেও স্বচ্ছতা ছিল না এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। অর্থাৎ বিচারকরা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের এই দাবি করা হচ্ছে এখানে। এতে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনকি একজন বিচারক আগেই দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ বিচারের আগেই একজন বিচারক দোষী সাব্যস্ত হয়েছে এরকম ইঙ্গিত দিয়েছেন। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা ও আওয়ামী লীগ বিরোধী অবস্থানকে পক্ষপাতমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোক এবং তার এজেন্ডা বাস্তবায়ন করেছেন সেই দাবি তারা করছে। এছাড়া প্রসিকিউশন টিমে দুর্নীতির অভিযোগও উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশন টিমের দুর্নীতি, ওই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার জন্য 1000 কোটি টাকার লেনদেন, এছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে খালাস দেওয়ার জন্য ব্যাংক ভর্তি টাকা লেনদেন, একজনকে জামিন দেওয়ার জন্য কোটি টাকা ঘুষ দাবি, এই ঘটনাগুলো কিন্তু ওপেন সিক্রেট হয়ে গেছে। সেই কথাই তারা বলছে। শেখ হাসিনাকে অভিযোগ, প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদের লঙ্ঘন। অর্থাৎ আন্তর্জাতিক চুক্তিও লঙ্ঘন করা হয়েছে এই আদালতে, সেটাও বলছে তারা। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফ্রিডম হাউস এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার এই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচের এই রায়ের কার্যকারিতা, এই রায়ের নিরপেক্ষতা এবং এই রায়ের নানা রকমের, শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী তিনি হো হো করে হাসছেন, তিনি কষ্ট পেয়েছেন বলে হাসছেন, তার যথেষ্ট সময় দেওয়া হয়নি, তিনি যথেষ্ট সময় নেননি, তিনি তার ক্লায়েন্টের পক্ষে যথেষ্ট মুভমেন্ট করেননি, এই অভিযোগগুলো তারা তুলেছিল। ল ফার্মটি বলছে ট্রাইব্যুনালের এখতিয়ারও প্রশ্নবিদ্ধ। অর্থাৎ এটা সব থেকে ভয়াবহ অভিযোগ। তারা বলছে যে এটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হলেও পরবর্তীতে ক্ষমতা বাড়ানো হয়েছে যা বেআইনি।
এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল মূলত 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, কিন্তু সেই আদালতে শেখ হাসিনার বিচার এটা বহু দিক থেকেই বিতর্কিত হয়েছে, দেশে বিদেশে নানাভাবে সমালোচনা করা হয়েছে। শেখ হাসিনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারত, সাধারণ আদালতে বিচার হতে পারত, কিন্তু এই যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালে তার বিচার এটাকে অনেকে এভাবেও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যেহেতু এই আদালতে রাজাকারদের বিচার করেছেন, সেই কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই আদালতে শেখ হাসিনার বিচার করে প্রতিশোধটা পরিপূর্ণভাবে নেওয়ার বন্দোবস্ত করেছে প্রফেসর ইউনূস সরকার। এই অভিযোগটা অনেক দিন থেকেই আমরা শুনছি। অভিযোগের পক্ষে বিপক্ষে আমরা বলতে চাই না, কিন্তু যে কোনো ধরনের অভিযোগ একটা আদালতের বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু এই আদালতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এর আগে আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ তাদের এই ব্যাপারে দ্বিমত দেখেছি, তাদের প্রতিবাদ দেখেছি, তাদের উদ্বেগ দেখেছি। এবার এই ল ফার্মটি যখন আইনি নোটিশ দিল, তখন এর আইনি ভিত্তি কত দূর যাবে সেটা এখন আমাদের অপেক্ষা করার পালা যে কি হতে পারে এটার পরিপ্রেক্ষিতে। সবশেষে তারা দাবি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, আন্তর্জাতিক মান অনুযায়ী পুনর্বিচার করতে হবে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই রায় বাতিলের কথা তারা বলছে এবং নিরপেক্ষভাবে আবার বিচারের আয়োজন করার কথা তারা বলছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই আইনি নোটিশ, মৃত্যুদণ্ড বাতিল করার এই আইনি নোটিশ, এটা কি আমলে নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিংবা ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে সকল অভিযোগ এই আইনি নোটিশে করা হচ্ছে সেই সকল অভিযোগের ভিত্তিই বা কতটুকু? আপনার মতামত সেই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। প্রত্যর্পণ চুক্তির বিষয়ে অভিজ্ঞ এই ফার্মটি সুস্পষ্টভাবে বলছে যে বাংলাদেশ সরকার এই রায়ের ভিত্তিতে যদি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, শেখ হাসিনার এক্সট্রাডিশন চায়, সেটা অবৈধ হবে এবং বাংলাদেশ সরকার ন্যায্য বিচার ছাড়া হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বলে গণ্য করা যাবে। ইউনূস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করার পর থেকে কখনো আওয়ামী লীগ বা শেখ হাসিনার তরফে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের চেষ্টা করা হয়নি। শেখ হাসিনার তরফে বরাবরই বলা হয়েছে যে এই বিচার প্রক্রিয়াকে তারা একটা শ্যাম ট্রায়াল, ভুয়া অবৈধ বিচার বলে মনে করেন এবং এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই স্বীকৃত বিচার প্রক্রিয়া বলে মনে করে না আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এই অবস্থায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে 2025 সালের নভেম্বর মাসেই। অথচ এর পরেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তরফে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রচেষ্টা নেওয়া হয় না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে একজন আসামি অনুপস্থিত থাকা অবস্থায়, ইন অ্যাবসেন্সিয়া, তার বিরুদ্ধে এমন একটি বিচার এত দ্রুত গতিতে সম্পন্ন করে এবং তাকে কোনো রকম আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে যে বিচার অনুষ্ঠিত হয়েছে এবং যে বিচারের মাধ্যমে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, এই আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এসব প্রতিক্রিয়া দেখালেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বরাবরের প্রতিক্রিয়া ছিল এই ভুয়া বিচার, এই অবৈধ বিচার তারা মানেন না। শুধু সেটাই নয়, এই আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ারও কোনো সুযোগ যেমন তারা পান নাই, তেমনি সুযোগ পেলেও অবৈধ ইউনূস সরকারের আমলে এ বিষয়ে কোনো সংযোগ বা যোগাযোগ কোনো ফল আনবে বলে তারা বিশ্বাস করেন না। একটা শ্যাম ট্রায়াল, ভুয়া আদালত হিসেবে একে অভিহিত করে এসেছেন তারা। এতদিন বাদে শেখ হাসিনার তরফে একটা শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে, যেই চিঠিতে তারা এই যে রায় ঘোষিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেভাবে বিচার প্রক্রিয়া চলেছে তার কোথায় কোথায় তাদের আপত্তি সে কথা তুলে ধরেছেন। এবং নামকরা এই ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে চিঠি লিখেছে সেটার শুরুতেই তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে এই চিঠি লেখার অর্থ এই নয় যে কোনোভাবে শেখ হাসিনা এই বিচার বা রায়ের কোনো অংশকে কোনোভাবে বৈধতা বা স্বীকৃতি দিতে প্রস্তুত। এবং আন্তর্জাতিক এই ল ফার্মটি এর পাশাপাশি এটা জানিয়েছে যে একদিকে যেমন এই বিচারকে, এই বিচার প্রক্রিয়া এবং আদালতকে কোনোভাবে স্বীকৃতি দিতে তাদের মক্কেল প্রস্তুত নয়, কিন্তু তাদের মক্কেল শেখ হাসিনা বা আন্তর্জাতিক যে কোনো ফোরামে এই আইন, এই বিচার, এই আদালতের প্রতিকার চাইতে যেতে পারেন। এবং কিংসলি অ্যান্ড ন্যাপলি এলএলপি এই ল ফার্মটিকে যে শেখ হাসিনা আওয়ামী লীগ বেছে নিয়েছে শেখ হাসিনার তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি লেখার জন্য, সেটাও খুব কৌতূহলোদ্দীপক। কারণ কিংসলি ন্যাপলি এলএলপি এই ল ফার্মটি যদিও বা কর্পোরেট ল থেকে শুরু করে নানা রকম আইনেরই প্র্যাকটিস করে, কিন্তু তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল প্রসিডিংস, ফৌজদারি আইনের বিষয়ের শুনানিতে। শুধু তাই নয়, তাদের একটা বিশেষ খ্যাতি গড়ে উঠেছিল যখন 1937 সালে তারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরপরই যে একদিকে ফৌজদারি মামলা পরিচালনার জন্য এবং অন্যদিকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক আইনে প্রসিদ্ধ এই কিংসলি ন্যাপলি কে বেছে নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলার জন্য, কারণ শেখ হাসিনার মামলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বিচারের উপর ভিত্তি করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারের উপর ভিত্তি করে ভারত সরকারকে তাকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়ে রেখেছে। মনে রাখতে হবে যে এই চিঠিটা শেখ হাসিনার তরফে এমন একটা সময়ে লেখানো হলো যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ব্যক্তি, প্রধান কৌঁসুলি, প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তারা সরিয়ে দিয়েছে। সেখানে তারা বিএনপি সমর্থিত একজন আইনজীবীকে এনেছেন এবং তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের তরফেই এমন অভিযোগ এসে গেছে প্রকাশ্যে যে তাজুল ইসলাম শেখ হাসিনার মামলায় সাক্ষী হিসেবে তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যে সুযোগ দিয়েছেন এবং তার দণ্ড যে কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে যেমন বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে তার প্রসিকিউশন টিম, তার কৌশলীদের মধ্যেই সন্দেহ আছে এবং অনেকের কাছে প্রমাণ আছে বলে অনেকে প্রকাশ্যেই বলাবলি করছেন, লিখছেন। অন্যদিকে এমন কল রেকর্ড এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে বেরিয়েছে যে এই ট্রাইব্যুনালে কার মামলাটি রাখা হবে, কাকে জামিন দিয়ে দেওয়া হবে, এসব বিষয়ে এক রকমের আর্থিক লেনদেনের জন্য পর্যন্ত কৌশলীরা বিভিন্ন অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছিলেন। এই অবস্থায় বিএনপি নিযুক্ত চিফ প্রসিকিউটর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম কোনো অপরাধ, আর্থিক অপরাধ, অনৈতিক কার্যকলাপ কিংবা ইন্টিগ্রিটির সমস্যায় ভুগছিলেন কিনা সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। এই যে চিঠিটি শেখ হাসিনার তরফে লেখানো হয়েছে, সেখানে বিশেষভাবে বলা হয়েছে যে প্রসিকিউশন টিম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে, ফৌজদারি বিচার ব্যবস্থায় একটা ভালো রায় নিয়ে আসতে। আর সেখানে কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন একজনকে চিফ প্রসিকিউটর, প্রধান কৌশলী নিযুক্ত করা হয়েছিল যিনি কিনা যে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টি করতেন, মানে আমার বাংলাদেশ পার্টিটা জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।